বিলুপ্ত ঘোষণা করলেন রাষ্ট্রপতি। মুক্ত খালেদা জিয়া, ছাড়া পেয়েছেন আমির খসরু সহ বিএনপির 2000 নেতাকর্মী। রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শিগগিরই অন্তর্বর্তীকালীন সরকারের পূর্ণাঙ্গ রূপরেখা ঘোষণা। বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করেছে। ভারতীয় গণমাধ্যমকে বললেন ডক্টর ইউনূস, অন্তর্বর্তী সরকারের প্রধান হতে সম্মতি। জমজমাট বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ফ্যাসিবাদের হোতা পালিয়েছে মন্তব্য ফখরুলের। নৈরাজ্য ঠেকাতে জামায়াতের আহ্বান। শেখ হাসিনার বিদায়ে মন্ত্রী এমপিদের দেশ ত্যাগের হিড়িক। বিমানবন্দরে আটক হাসান মাহমুদ ও জুনায়েদ আহমেদ পলক। আতঙ্ক কাটিয়ে হলে ফিরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উচ্ছ্বাস। অনেকটাই স্বাভাবিক ক্যাম্পাস, খুলেছে অফিস আদালত। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন KSTN টিভার সংবাদ শিরোনামগুলো। সঙ্গে রয়েছে আমি তানজিয়া চুথি। বঙ্গভবনের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে 3 বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকে সিদ্ধান্তের প্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করা হয়েছে। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্ত ঘোষণা করা হয়েছে। এছাড়া 1 জুলাই থেকে 5 অগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন ও বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া হয়েছে। ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন বলেও জানানো হয়েছে। বঙ্গভবনের একাধিক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। বঙ্গভবনের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে 3 বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী আন্দোলন নেতাদের সঙ্গে বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। এ বিষয়ে আরো জানাচ্ছেন আমাদের সহকর্মী আপন অপু। 6 বছরের বেশি সময় পর মুক্তির আনন্দ। 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর মঙ্গলবার মুক্ত হলেন সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। খালেদা জিয়াকে মুক্তি দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাষ্ট্রপতির আদেশক্রমে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগ কারা 2 শাখার উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লার সইয়ে এ প্রজ্ঞাপন জারি করা হয়। দুর্নীতির 2 মামলায় সাজাপ্রাপ্ত হয়ে খালেদা জিয়া 2018 সালের 8 ফেব্রুয়ারি কারাবন্দী হন। 2 বছরের বেশি সময় কারাবন্দী ছিলেন সাবেক এই প্রধানমন্ত্রী। জিয়া আরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে 2020 সালের 25 মার্চ সরকার নির্বাহী আদেশে সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। এরপর 6 মাস পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়ায় সরকার। তবে সাজা স্থগিতের সময় তার স্বাভাবিক চলাচল ছিল না। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এরই মধ্যে আপনারা জানতে পেরেছেন যে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 13 সমন্বয়ক। দর্শক, এ নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফখরুল ইসলাম। ফখরুল, আপনি আমার সাথে যুক্ত ছিলেন প্রথম থেকেই, এখনো আছেন বঙ্গভবনের সামনে। 2 ঘন্টারও বেশি সময় হয়ে গেল বৈঠকের। আসলে কখন নাগাদ বৈঠক শেষ হতে পারে? কোনো তথ্য কি আপনার কাছে এসেছে কিনা? নতুন কি তথ্য জানাবেন আমাদেরকে? যদি অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে প্রায় 5 ঘন্টার বেশি সময় ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে বৈঠকটি হচ্ছে এবং সন্ধ্যা 6টার পর আসলে বৈঠকটি শুরু হয়। 13 জন সমন্বয়ক এবং সাথে 2 জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর আসিফ নজরুল এবং তানজিম উদ্দিন, তারা রয়েছেন এবং তাদের এই বৈঠকটি 5 ঘন্টার বেশি সময় ধরে চলছে। এবং আপনি জানেন যে এখন যে অন্তর্বর্তী সরকার গঠনের যে প্রক্রিয়া, সেটি নিয়ে আলোচনা হচ্ছে এবং চলমান পরিস্থিতি নিয়ে তো আলোচনা হচ্ছেই। এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আমাদেরকে জানিয়েছেন। তবে 5 ঘন্টার বেশি সময় ধরে বৈঠকটি চলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বৈঠক চলছে, কারণ কে হচ্ছেন তত্ত্বাবধায়ক সরকার প্রধান এবং সেই অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এবং অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকছেন
সেই বিষয়টি যেমন চূড়ান্ত হওয়ার একটি বিষয় রয়েছে, একই সঙ্গে তারা কত সময় ধরে আসলে এই অন্তর্বর্তী সরকারের দায়িত্বে থাকবেন, এটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। এবং এইসব বিষয়গুলো নিয়ে আসলে গুরুত্বপূর্ণ বৈঠকটি এখন অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন যে বিভিন্ন রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে গতকালই বৈঠক করেছেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং সেনাপ্রধান। আজকে বৈঠকটি যেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং দুজন শিক্ষক একই সঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে। সেই সঙ্গে তিন বাহিনীর প্রধান, সেনা, নৌ এবং বিমান বাহিনী, তিন বাহিনীর প্রধানদের সঙ্গেও কিন্তু বৈঠকটি হচ্ছে। কারণ জানেন যে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় দাঁড়িয়ে বাংলাদেশ। এই সময়টিতে আসলে অন্তর্বর্তী একটি সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ, এবং সেই সরকারের রূপরেখা কত সময় ধরে থাকবে সেই অন্তর্বর্তী সরকার এবং কারা হচ্ছেন, সবকিছু একটি চূড়ান্তের বিষয় রয়েছে এবং সেটি খুব স্বল্প সময়ের মধ্যে কিন্তু এটি হওয়ার কথা। সে অনুযায়ী আসলে ধারাবাহিক এই বৈঠক বা মিটিংগুলো অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাষ্ট্রপতি সকল পক্ষের সঙ্গে ধারাবাহিক যে বৈঠক, সেই বৈঠকের অংশ হিসেবে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক রয়েছেন 13 জন, তাদের সঙ্গে বৈঠক করছেন। দুজন শিক্ষকের সঙ্গে একই সঙ্গে বৈঠকটি করছেন সেনাপ্রধান সহ। এবং আরো কত সময় আসলে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে কিন্তু আমরা এখনো কোনো কিছু জানতে পারিনি। তবে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক চলছে এবং অন্তর্বর্তীকালীন সরকার কতদিন থাকবে বিষয়টি চূড়ান্ত হওয়ার একটি বিষয় রয়েছে। সে কারণে আসলে বৈঠকটি অনেকটা দীর্ঘ হচ্ছে এবং আরো কত সময় লাগবে সেটি আমাদের এখনো আমরা জানতে পারিনি। তবে আরো কিছু সময় লাগবে সেটি বোঝাই যাচ্ছে এবং এটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখাটি একেবারে চূড়ান্ত হওয়ার পরই হয়তো বৈঠক শেষ হবে, এতটুকু আমরা বলতে পারি। তো বঙ্গভবনের সামনে আমরা কিন্তু রয়েছি, সকল গণমাধ্যম কর্মীরা এখানে অবস্থান করছেন এবং ভেতরে বঙ্গভবনের ভেতরে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকটি চলছে এবং হয়তো কিছুক্ষণ পরে সেই বৈঠকটি শেষ হলে তারা বেরিয়ে আসলে আমরা হয়তো বিস্তারিত আপনাকে জানাতে পারবো কি আলোচনা হয়েছে বা বৈঠকে কোন কোন বিষয়গুলো চূড়ান্ত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে, সেটি হয়তো আমরা জানার পরে আপনাদেরকে জানাতে পারবো। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে বঙ্গভবন থেকে সবশেষ পরিস্থিতি। নিঃসন্দেহে বলা যাচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ একটি বৈঠক হচ্ছে, যেহেতু 5 ঘন্টারও বেশি হয়ে গেছে। আমরা অবশ্যই আপনার মাধ্যমে নতুন তথ্য কি আছে সেটা আপডেট দিতে পারবো আমাদের দর্শককে। দর্শক নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। এদিকে রাষ্ট্রপতির সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের দাবি মেনে নেয়ায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি। আমরা পুরো বাংলাদেশের ছাত্র সমাজ থেকে শুরু করে আপামর নাগরিক সকলকে নিয়ে যে অভ্যুত্থানটি বাংলাদেশে ঘটিয়েছি, যে ফ্যাসিবাদ স্বৈরাচার সরকারের পতনটি ঘটিয়েছি, সেটি যেমন সবাই একসাথে করেছি, যদি এটি ওই রকম করে না হয় তাহলে আবার পুরো বাংলাদেশের ছাত্র সমাজ নাগরিক একসাথে রাজপথে নেমে সেটি আবার আদায় করে নিবে। আমাদের পরবর্তী যে পদক্ষেপটি হবে, যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা প্রধান উপদেষ্টা হিসেবে রাখছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে, তাকে নিয়ে আমাদের পুরো যে প্যানেলটি সেটি আমরা প্রকাশ করব এবং আমাদের যে পরবর্তী ধাপগুলো, অর্থাৎ আমরা যে বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখি একটি জনগণের ভোটের মাধ্যমে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, সেটার জন্য পরবর্তী যে স্টেপগুলো নেওয়া প্রয়োজন আমরা সেগুলো নিব। এখন দেশ এখন এক নায়কতন্ত্র মুক্ত উল্লেখ করে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালানোর পর ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে দেয়া সাক্ষাৎকারে এ প্রতিক্রিয়া জানান তিনি। আরও জানাচ্ছেন দেওয়ান মুবাশশিরা হোসেন। বাংলাদেশ এখন একনায়কতন্ত্র মুক্ত। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালানোর বিষয়ে এমন প্রতিক্রিয়া দিয়েছেন নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্টকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা বলে যোগ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় নতুন করে শুরুর প্রত্যয় জানিয়ে সুন্দর দেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। সেই সঙ্গে এমন বিজয় এনে দেয়ায় তরুণ প্রজন্মকে অভিনন্দন জানান এই বিশ্ববরেণ্য নোবেলজয়ী। এখন আমরা স্বাধীন, একটি মুক্ত দেশ। আমরা নতুন করে শুরু করতে চাই এবং একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই। এটি বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনের জন্য তরুণ প্রজন্মকে জানাই ধন্যবাদ।
শেখ হাসিনার শাসনে বাংলাদেশ দখলকৃত ছিল বলেও মন্তব্য করেন তিনি। তিনি যতদিন ক্ষমতায় ছিলেন আমাদের দেশ দখলকৃত ছিল, একজন স্বৈরশাসকের মতো আচরণ করেছেন এবং সবকিছু নিয়ন্ত্রণ করেছেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে। 28 জুন 1940 সালে চট্টগ্রামে জন্ম নেয়া কৃতি সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস একাধারে নিজেকে প্রতিষ্ঠিত করেন একজন সামাজিক উদ্যোক্তা, ব্যাংকার ও অর্থনীতিবিদ হিসেবে। 2006 সালে তিনি আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। গ্রামীণ ব্যাংক এবং ক্ষুদ্র ঋণ দিয়ে দারিদ্র্য বিমোচনে বিশেষ ভূমিকা রাখায় অর্জন করেন শান্তিতে নোবেল পুরস্কার। তিনি জাতিসংঘ ফাউন্ডেশনের বোর্ডেরও সদস্য। নোবেল পুরস্কার ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস 2009 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড অফ ফ্রিডম অর্জন করেন। সেই সঙ্গে 2010 সালে কংগ্রেসনাল গোল্ড মেডেল সহ নিজের ঝুলিতে তোলেন অসংখ্য পুরস্কার। ডক্টর মোহাম্মদ ইউনূস চলতি বছর প্যারিস অলিম্পিকে ছিলেন বিশেষ অতিথির আসনে। এর আগে 2016 সালে রিওতে অলিম্পিক মশাল বহন করেন তিনি। এছাড়া 2020 সালে অলিম্পিক লরেল নামের বিশেষ সম্মাননা পান খ্যাতিমান এই নোবেলজয়ী অর্থনীতিবিদ। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। ছাত্র আন্দোলনের বিরোধীরাই সারা দেশের সহিংসতা নৈরাজ্য করছে দাবি করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদের হোতা পালিয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী অর্জিত স্বাধীনতা রক্ষায় সবাইকে শান্ত থাকতে হবে। সাইফুল রিপনের রিপোর্ট। উদ্ভূত পরিস্থিতিতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত হয় দলটির স্থায়ী কমিটির বৈঠক। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে সরকার পতনের আন্দোলনে যুক্ত থাকা ছাত্র সমাজ, রাজনৈতিক দল, পেশাজীবী সহ দেশের সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নতুন করে অর্জন করা স্বাধীনতা রক্ষায় প্রতিহিংসা প্রতিশোধ ভুলে সংযত হতে হবে সবাইকে। নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ করার আহ্বান জানান তিনি। যে এখনো যারা এখন এই বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিশোধমূলকভাবে অগ্নিসংযোগ করছেন, লুটপাট করছেন, বাড়িঘরে হামলা করছেন, এটা দয়া করে অবিলম্বে এই মুহূর্ত থেকে বন্ধ করুন। যারা এটা করছেন তারা কেউ এই আন্দোলনের শরিক, আন্দোলনের লোক নন। তারা সবাই কিন্তু আপনার যারা আন্দোলনের বিরোধিতা করেছে তারা এবং তাদের লোকেরাই করছে। তারা দেশবাসীর কাছে অনুরোধ জানাচ্ছি, সেই সঙ্গে আমাদের দলের সকল নেতা কর্মীদেরকে আমি অনুরোধ করবো যে তারা এ ব্যাপারে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এদের বিরুদ্ধে প্রতিরোধ করে তুলে সমস্তকে একটা ঠান্ডা অবস্থায় তৈরি নিয়ে আসা করার জন্য ব্যবস্থা করে। উপদেষ্টা পরিষদের প্রধান হিসেবে রাষ্ট্রপতি কার নাম প্রস্তাব করে তারপরই দলীয় সিদ্ধান্ত জানানো হবে বলেন মির্জা ফখরুল। যখনই আমাদেরকে ডাকবেন আমরা অবশ্যই আমাদের যেটা নাম প্রস্তাব সে প্রস্তাব। তবে আমাদের একটা কথা বলে দিই, ছাত্রদের প্রতি আমাদের সম্পূর্ণ আস্থা আছে। এই আস্থা আমাদের আছে এবং আমরা তাদের প্রতি তাদের আন্দোলনের সঙ্গে একাত্ম বোধ করেছি, তাদের সঙ্গে আমরা একাত্ম বোধ করছি। তবে আমরা প্রত্যাশা করব যে এখানে সর্বদলীয় ব্যাপারটার গুরুত্ব দেওয়া উচিত। এখন আমরা রাহু মুক্ত হয়েছি, আমরা একটা ফ্যাসিবাদের যে মূল হোতা জনগণ তাকে সরিয়েছে, সে পালিয়ে গেছে, জনগণ তাকে বিতাড়িত করেছে। সেইখানে আপনার এটা একটা বড় বিজয় নিঃসন্দেহে, সেই বিজয়টাকে কনসেন্ট্রেট করতে হবে। দেশের চলমান পরিস্থিতিতে দেশবাসীর প্রতি দলের চেয়ারপারসনের শান্ত থাকার আহ্বান তুলে ধরেন বিএনপি মহাসচিব। বলেন, তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে এরই মধ্যে তাকে অনুরোধ জানিয়েছে বিএনপি। উনি যখনই মনে করবেন নাও হি ক্যান কাম ব্যাক, আমরা অলরেডি তাকে আমাদের অনুরোধ জানিয়েছি যেন দ্রুত চলে আসেন। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ছাত্রদের জাতীয় বীর আখ্যা দিয়ে দেশের বিভিন্ন জায়গায় লুটপাট ও হামলার বিষয়ে সতর্ক করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলে জামায়াতের আপত্তি নেই জানিয়ে তিনি বলেন, ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল রক্ষায় দলের নেতাকর্মী সহ সবাইকে সজাগ থাকতে হবে। শাহিদুজ্জামান সাকিবের রিপোর্ট।
দীর্ঘ 13 বছর বন্ধ থাকার পর নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের স্মরণ করেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। শত শত জীবন আমাদের থেকে হারিয়ে গিয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে, হয়তো তাদেরকে আজীবন পঙ্গুত্ব বরণ করতে হবে। হারিয়ে যাওয়া মানুষগুলোকে তাদের আপনজন প্রিয়জনের কাছে ফিরিয়ে দেওয়ার শক্তি আমাদের কারণেই। যারা ত্যাগ স্বীকার করেছেন, যারা জীবন দিয়েছেন, আমরা আজকের এই প্রেস কনফারেন্স থেকে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ছাত্রদের জাতীয় বীর আখ্যা দিয়ে দেশের বিভিন্ন জায়গায় লুটপাট ও হামলার বিষয়ে সতর্ক করেন তিনি। পরিবর্তনের উষালগ্নে কিছু সুবিধাবাদী দুর্বৃত্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায়, শহরে এবং গ্রামাঞ্চলেও বিভিন্ন সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্র বিশেষে কিছু কিছু জায়গায় বিভিন্ন ধর্মাবলম্বীদের তাদের ধর্মীয় প্রতিষ্ঠানে আঘাত হানা হয়েছে, কোথাও ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগ করা হয়েছে। এই কাজগুলা যাদের অন্তরে বিবেক আছে, মানবতা আছে, তারা এগুলা করতে পারে না। এর জন্য যে দুর্বৃত্তরা এই কাজ করেছে, আমরা তাদের ব্যাপারে আমাদের সংগঠনের পক্ষ থেকে ইতিমধ্যেই দফায় দফায় কঠোর নিন্দা জ্ঞাপন করেছি, আজকেও আবার আমি করছি। জানান ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলে আপত্তি নেই জামায়াতের। ছাত্ররা ওনাকে প্রধান উপদেষ্টা হিসেবে ঘোষণা করেছে, ছাত্ররা করতেই পারে, কারণ এই আন্দোলনটা তাদের চেষ্টার ফসল। আর স্টেক হোল্ডারে অনেকগুলা দল আছে, সিভিল সোসাইটি আছে, রাষ্ট্রপতি তাদেরও কথা শুনবেন বলে আমাদেরকে বলেছেন। সুতরাং এটাতে একটু সময় লাগবে। আমরা এখন এই বিষয়ে কোনো মন্তব্য করছি না, তবে আমরা তাদের সমস্ত প্রক্রিয়াকে শ্রদ্ধার সাথে দেখি। ধর্মীয় সংখ্যালঘুদের জানমাল রক্ষায় দলের নেতাকর্মী সহ সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান ডাক্তার শফিকুর রহমান। স্বতঃস্ফূর্ত দায়িত্বশীল অংশগ্রহণ আমরা প্রত্যাশা করছি। শাহেদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। পদত্যাগ করে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগের মন্ত্রী এমপিদের দেশত্যাগের হিড়িক পড়েছে, বাদ যাচ্ছে না ছাত্রলীগ নেতারাও। দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ভারতের নয়াদিল্লি যেতে চাইলে ভিআইপি গেটে আটক করা হয় আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে। পালিয়ে যাওয়ার সময় আটক করা হয়েছে ছাত্রলীগের দুই নেতাকেও। বাকিটা জানবো মাইনুদ্দিন আরিফের রিপোর্ট থেকে। শেখ হাসিনা দেশ ত্যাগের পর একের পর এক এমপি মন্ত্রীদের দেশ থেকে পালিয়ে যাওয়ার হিড়িক পড়েছে বিমানবন্দরে। দুপুরে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ভারতে পালিয়ে যেতে চাইলে আটক করা হয় সদ্য সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদকে। বিকেলে একই দেশে পালিয়ে যাওয়ার সময় সাধারণ যাত্রীদের হাতে আটক হন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। পরে দুজনকে তুলে দেওয়া হয় সেনাবাহিনীর হাতে। এ সময় বিমানবন্দরে থাকা যাত্রীরা বিক্ষোভ শুরু করে। অনিয়ম দুর্নীতির সঙ্গে যুক্ত আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সেদিকে সোচ্চার হওয়ার দাবি জানান তারা। স্বাধীন হয়েছি আমরা দেশ, আমরা স্বাধীন চাই, আর ইয়ার হুতা নিরাপত্তা যায় প্রবাসীরা সুন্দর মতো আমরা আইতাম পারি। ভালোভাবে স্বাধীন থেকে রাজনীতি সবার নীতি থাকতে হবে, রাজার মতো চললে হবে না। যে ভালো কাজ করবে সে থাকবে, কোনো চোর বাটপার এখানে থাকতে পারবে না। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত এবং উত্তর ছাত্রলীগের সভাপতি রিয়াজ মাহমুদকে। জানা গেছে পালিয়ে যাওয়ার তালিকায় রয়েছেন সদ্য পদত্যাগী সরকারের আরো অনেক সদস্য। মাইনুদ্দিন আরিফ, দেশ টিভি, ঢাকা। টানা 20 দিনের উত্তেজনা আর আতঙ্ক কাটিয়ে উল্লাস করে হলে ফিরছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীরা। তারা জানান আজ থেকে খুলতে শুরু করেছে ক্যান্টিন, ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে জানিয়ে বৈধ শিক্ষার্থীদের হলে ফেরার আহ্বান জানান শিক্ষার্থীরা। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। আওয়ামী লীগ সরকার পতনের পর বাঁধ ভাঙা উচ্ছ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। উল্লাস করতে করতে হলে ফিরছেন শিক্ষার্থীরা। 17 জুলাই প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর তোপের মুখে হল ছাড়েন শিক্ষার্থীরা। এ নিয়ে রক্ত ঝরে অনেকের। এরপর থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হয়ে পড়ে শিক্ষার্থী শূন্য। অসহযোগ আন্দোলনের দিন থেকে আন্দোলনকারীদের অনেকেই হলে প্রবেশ করেন।
তারা জানান হাউস টিউটররা সাদরে তাদের গ্রহণ করছেন এবং নিরাপত্তা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন। অলরেডি হল ওপেন হয়ে গেছে মোটামুটি, স্টুডেন্টরা গত পরশু দিনই হল ওপেন করে নিছে আর কি, এবং হল দেখতে পাচ্ছেন আপনারা গেটেড ওপেন অলরেডি। আগামী কালকের মধ্যে ক্যান্টিন শুরু হয়ে যাবে। আমাদের সাথে প্রভু স্যারের কথা হয়েছে, হাউস টিউটর আমাদের সাথে আসছেন, অলরেডি জয়েন করছেন এবং অনেক ঢাকার আশপাশে যেসব স্টুডেন্টরা আছেন অলরেডি তারা হলে চলে আসছেন। এবং সাধারণ শিক্ষার্থী যারা এখনো বাসায় আছে তারা অনেকে বলতেছে তারা অনেকে চলে এসেছে এবং অনেকে তারা বলছে যে আমরা রাতের ভিতরে চলে আসবো। শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে, তারা দ্রুত উৎসবের সাথে হলে ফিরে আসতেছে এবং হলের পরিস্থিতি শতভাগ নিরাপদ। হল কর্মচারীরা আছেন শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে। আমি মনে করি যে শিক্ষার্থীদের এখানে আতঙ্কিত বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। তবে ছাত্র রাজনীতি মুক্ত ক্যাম্পাস চান শিক্ষার্থীরা। কোনো রাজনৈতিক ব্যানারে ক্যাম্পাসের স্লোগান চলবে না বলে দাবি জানান তারা। শুধু হল না, আমাদের ক্যাম্পাসে কোনো ধরনের সরকার দলীয় কোনো ধরনের স্লোগান চলবে না, সেটা হোক বিএনপি, সেটা হোক আওয়ামী লীগ, সেটা হোক ছাত্র শিবির। মঙ্গলবার এক নোটিশে কর্তৃপক্ষ জানিয়েছে বিশ্ববিদ্যালয় খোলার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে পর্যায়ক্রমে শিক্ষার্থীদের হলে ওঠানো হবে। তবে মেয়াদ উত্তীর্ণ কিংবা বিভিন্ন কারণে ছাত্রত্ব নেই অথবা মাস্টার্স চূড়ান্ত পরীক্ষা শেষ করেছে অথবা স্নাতক পাশ করেছে কিন্তু নিয়মিত ব্যাচের সাথে মাস্টার্সে ভর্তি হয়নি এমন শিক্ষার্থীরা হলে উঠতে পারবে না। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনার সরকার পতনের এক দফা দাবিতে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মামলায় আটক হওয়া শিক্ষার্থী ও রাজনৈতিক নেতাদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। এর মধ্যে রয়েছেন বিএনপি, জামায়াত সহ অন্যান্য রাজনৈতিক দলের সিনিয়র নেতারাও। বিস্তারিত জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। এই চিত্র কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের। কিছুক্ষণ পরপর বেরিয়ে আসছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গ্রেফতার হওয়া ছাত্র, শিক্ষক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা। দেশ যখন মুক্তি পেয়েছে স্বৈরাচার হাসিনার হাত থেকে, ঠিক তখন তারা রাজবন্দী ছিলেন ফরমায়েশি কারাগারে। মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৈঠকে বসেন 3 বাহিনীর প্রধান ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে। সেখানে সিদ্ধান্ত আসে মুক্তি দেওয়া হবে গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত আটক রাজবন্দীদের। তারই প্রেক্ষিতে প্রথমে জামিনে কারাগার থেকে বের হন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ, আন্দালিব রহমান পার্থ, ভিপি নূর ও ইশরাক হোসেন সহ রাজনৈতিক বন্দীরা। যদিও আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রদের অপেক্ষমান রেখে রাজনৈতিক নেতাদের প্রথমে মুক্তি দেওয়াকে স্বাভাবিক হিসাবে নেয়নি শিক্ষার্থীরা। দুপুর থেকে দরকার ছিল যারা মেইন, যাদের জন্য এত কিছু আজকে, তারা নাওয়াত দিয়ে বিএপিতে বের করতেছে। সে জগন্নাথের সমন্বয়ক নূর নবী ইসলামিক স্টাডিজের ভাই এখনো ভিতরে বন্দী। মুক্তি পেয়ে কারাগার থেকে বেরিয়ে আসা শিক্ষার্থীরা জানান ডিবি অফিসে নির্যাতনের কথা। এমন নির্যাতন করেছে যেটা বর্ণনা দেওয়া যাবে না আর কি। অ্যাসিস্ট্যান্ট কমিশনার গোলাম মুস্তফা, স্পেশালি আমি তার নামটা বলবো, আমার মাকে নিয়ে সে এত বাজেভাবে গালি দিয়েছে এবং আমার এত খারাপ আর কিছু বলার নেই আসলে, আমার মুখ দিয়ে কথাই আসছে না। তবে সব রাজমন্দির জামিননামা কেন্দ্রীয় কারাগারে না আসায় মাইকে ঘোষণা দিয়ে অনেককেই পাঠানো হয় কাশিমপুর কারাগারে। ওখানকার সাবেক স্টুডেন্ট। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা।